আর ছুটতে ছুটতে দেখছি সারা বাঘ সামনে আসছে। ক্যামেরা গুলো যে হাঁপিতে কামড়া না, ক্যামেরার মুখে ধরবে যারা বন্দি করে থাকবে। যতদিন তুমি জঙ্গলে থাকবে ওই মাদুরিটা নিয়ে ততদিন কাজ হবে। সারদা ওদের সামনে বসে আছে, ওরা সব বলে বসছে, নৌকুর তিনটে আমাদের তখন সে যে অবিনাশ মন্ডল সে বুঝতে পেরেছে সে আর একজন দেখছে অনিত আর এটা বাঘে বেরোতেছে। তো বন্ধুরা চলে আসলাম বাবাকে নিয়ে স্টুডিও রুমে। তো বাবার মুখে মানে বাবার সঙ্গে ঘটে যাওয়া সত্য ঘটনা আবার একটা শোনাবো তোমাদের। তো নতুন একটা ঘটনা, তবে আমাদের কাছে নতুন কিন্তু বাবার কাছে অনেক পুরনো। বাবা সেই অনেক আগে যখন সুন্দরবনে ছিল তখন ঘটে গেছিল ঘটনাটা। তো সেই সব ঘটনা তোমাদের শোনাবো, আগেও দুটো শুনিয়েছি, তো এখন আজকে আবার একটা শোনাবো। তো তোমরা শুনতে থাকো আর পুরো ঘটনাটা দেখতে থাকো, একদম অরিজিনাল কিন্তু সত্য ঘটনা। তো দেখো বাবা শুরু করবে। তো বাবা বলো কি ডাকাতের ঘটনা হচ্ছে, আমার যেখানে বাড়ি ছিল সুন্দরবন পৌরসভা থানা রাঙ্গালিয়া অঞ্চল গ্রাম উত্তরদানা সুন্দরবন এলাকা, 24 পরগনা সুন্দরবন এলাকা। আমাদের বাড়ি থেকে নদী কিন্তু জঙ্গলটা কাছে, ওই জঙ্গলটার নাম মরিচঝাপি। তাই ওখান থেকে যত দক্ষিণে যাবে শুধু জল আর জঙ্গল, আর কিছু নেই, শুধু জল আর জঙ্গল। তখন খুব অভাব ছিল তো আমাদের। এক ভদ্রলোক মাদুসকার থেকে আসতো, তার নাম অবিনাশ মন্ডল। ওটাও 24 পরগনার মধ্যে, ওই আগের ঘটনায় যেটা বলছিলাম। সেই অবিনাশ মন্ডল মাদুসকার থেকে নৌকো নিয়ে আমাদের এখানে আসতো, আমাদের দুটো লোককে তুলে নিয়ে যেত মধু ভাঙতে যেতে হলে একটা নৌকোকে স্বাধীন করতে হবে, চাল ডাল 1 মাসের সমস্ত কিছু খরচপত্র নিয়ে উঠতে হবে। তার আগে শুনেছি যে ওই বাড়িতে যেসব মেয়ে মানুষরা থাকে তারাও নাকি স্নান টান করে না, যতদিন বাড়ি না আসে। যতদিন আমরা জঙ্গল থেকে ফিরে নিয়ে আসছি, সন্তান বলতে মাথা ছানবে না, স্নান করবে, মাথা ছানবে না, সিঁদুর করবে না, চুল আঁচড়াবে না, ভিক্ষা দেবে না কাউকে, এগুলো আগেকার নিয়ম ছিল। মানে অনেকটা সেই মরে গেলে যেটা করে আর কি। এবার জঙ্গল তো সবাইকে যেতে দিত না, সব বাড়ির মেয়ে ছিল বলে সব বাড়ি ছেলেকে যেতে দিত না। সবাই তো ভয় পাবে একটা জঙ্গলে যাওয়া, বাঘের ভয়। তখন ওই দুটো বোন ছোট ছোট, অভাব ছিল সংসারে। এবারে অবিনাশ মন্ডল এসে বলতো চল জঙ্গলে গেলে কতদিন টাকা একসঙ্গে পাবো। অবিনাশ হলো সেই বাঘ চালান করতে পারে সেই লোক। সেই ভদ্রলোক এসে আমাদের বাড়িতে বসে বললো যে বছর তো আমি ওখান থেকে নৌকো আনতে পারছি না, তোর এখানে একটা নৌকো ঠিক করে। আমি ওখানে আমাদের বাড়ির কাছাকাছি চন্দ্রকান্ত মন্ডল, পূর্ববঙ্গের লোক, তার একটা নৌকো ছিল, তার সঙ্গে কথা বলে তার নৌকো সেটিং করলাম। সে বললো আমাকে একটা ভাগ দিন, আমরা 9 জন লোক মহলে যাবো, আর 10টা ভাগ হবে। মানে সে নৌকো দিচ্ছে বলে সে একটা ভাগ পাবে। শুধু নৌকো নয়, সে আরো অনেক কিছু, আমাদের চালটা যা লাগে সে দিচ্ছে, নৌকো দিচ্ছে। একটা মহলে গেলে তখনকার বাজারে মোটামুটি 3-4 হাজার টাকা অংশ একটা পেত। তখনকার দিনে 3-4 হাজার টাকা মানে অনেক দাম। অনেক আগের ঘটনা বলছি, কমপক্ষে 35 বছর আগের ঘটনা। তখন আমরা জন্মাইনি। ধরো আমার বয়স এখন 65 বছর, আমি যখন ওকে জঙ্গল যাই 17-18 বছর আসে বয়স, কত আগের ঘটনা। এইবার আমরা নৌকো স্বাধীন করে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। সেবারে পাশ করলাম কি সজনেখালি অফিস, বহু লোকে চেনে। সজনেখালি অফিসে পাশ করে মানে ওখানে একটা থাকতে হয়, থেকে অফিসটা আসলে কাগজপত্র সব করে দিই, ওখানে যাওয়ার জন্য, জঙ্গলে যাওয়ার জন্য সেখানে সব রেডি করে দিয়ে পরের দিন সকালে আমরা রওনা দিলাম মায়াদ্বীপ। অনেকে জানে, গেছে যারা টুরে করে মায়াদ্বীপ, ওই সাইডে গেল গিয়ে এখন 3 দিন ওই মায়াদ্বীপের ওই সাইড গুলো শুধু জল আর জঙ্গল, তো জঙ্গলের ভিতরেই থাকি। আর এই রান্না বান্না খাওয়া দাওয়া, আর ওই মহলে সকালে উঠে যাওয়া। 8টা লোক উঠে যাবে, একটা লোক নৌকোয় থাকবে, বাকি 8 জন লোক ওই জঙ্গলের মধ্যে নদী খোঁজা হয়। এখন 3 দিনের মাথায় গিয়ে জঙ্গলের ভিতরে মানে ওই যে মৌচাক গুলো হয় আর কি, মানুষ মৌ আছে, সূর্যমুখী চাক আছে, এমনি অর্ডিনারি চাকগুলোর নাম এখন সূর্যমুখী যে চাকটা আর কি, ওই মৌমাছিগুলো খুব ভয়ঙ্কর। চাকটা কেমন? আমরা তো হয়তো একরকমই দেখেছি। চাক বড়, খুব বড়, আর কুমড়ো গালা মধু হবে,
এরকম গোল টাইপের মধুর বাসা। কুমড়োর মতন দেখ। হ্যাঁ, কুমড়ো গলা। যাই হোক, এখন আমি তো ওই জঙ্গলে গলে গলে যাই, আর আমি তখন মানে ওই সবগুলো যে যতগুলো লোক গেছে তার মধ্যে শক্তিশালী আমি। তুমি ফার্স্টে থাকতে তো। ফার্স্টে থাকতাম না, তাহলে ক্ষমতা বেশি ছিল আমার। আড়িটা আমার কাছে দিত, মানে 20-30 কিলো মাল এরকম হাতের উপরে করে নিয়ে ওই জঙ্গলের মধ্যে দিয়ে কি 20-30 কিলো কি থাকে মধু। মধুগুলো? আড়িটা ভর্তি না হবেন তো নৌকো তো রাখতে আসতে পারছি না। ওটা হচ্ছে সেই বেতের ধামা, তার কার্নিশ তৈরি করা আছে, তার মধ্যে মধু পড়বে না। সেইটাকে হাতে করে নিয়ে যেতে হতো। আর বাঘের কিন্তু আক্রমণ সবসময় আড়েল, তাকে আড়েল বলা হয়, মানে আড়ি যে ধরে আর কি তাকে আড়েল বলা হয়। এখন বাঘের লক্ষ্য ওই আড়েলের উপরে, যে মধু নিয়ে যাবে তার উপরে, তার উপরে আক্রমণটা বেশি। মানে মধুর গন্ধে, মধুর গন্ধ বলে কথা না, ওর হাত বন্ধ থাকে তো, ও কিছু করতে পারবে না তার জন্য। হাতে একখানা দা থাকে আমার, হচ্ছে এক হাতের উপরে করে ওই মধুর আড়িটাকে হাতে করে নিয়ে যেতে হতো। আচ্ছা, এই হলো ঘটনা। মানে বাঘ ঝোপ বুঝে থাকে, কখন দেখবো যে ওই আড়িয়াল মানে যে মধু বইছে তাকে কখন দেখতে পাবে, মানে তার হাত তো বন্ধ, সে আসলেও তাকে আক্রমণ করলেও সে কতটাও আঘাত করতে পারবে না। এবার আর যে বাকি 7 জন লোক আছে, কেউ হয়তো এখানে একটা, ওই বাপুন্দের ঘর পারে ওখানে একটা, অনেকটা দূর দূর থাকে। মানে যেমন ধান কাটতে হয় পাই ধরে সবাই, ওইরকম পাই ধরে মধু খুঁজে খুঁজে যাওয়া হয়। এখন আমি ঝোড়ের মধ্যে থেকে বেরিয়ে পড়েছি, সামনে দিকে একটা সূর্যমুখী মধু। আর জঙ্গলে গেলে ওই মানে মুসলমানি ভাষা কিছু ব্যবহার করতে হয়, ওই মৌচাক দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ আল্লাহ বলতে হয়, কারণ ওই যে বনবিবির সঙ্গে যে কি একটা বনবিবির পুজো করতে হয় গিয়ে। আর আমাদেরকে একটা করে মাদুলি দিয়ে দেয়, সেই সুন্দর মাদুলি, যতক্ষণ তার এত বড় ক্ষমতা সেই মাদুলির ক্যামেরা গুলো যে হাতে কামড়ায় না, সেই ক্যামেরার মুখে ধরে যারা বন্ধ করতে হবে। সেই যতদিন তুমি জঙ্গলে থাকবে ওই মাদুলিটা নিয়ে ততদিন কাজ হবে। মানে শুনলে অবিশ্বাস্য, মানে অবাস্তব ঘটনা শুনলে, যে কুসংস্কার টাইপের। সেই মাদুলি একটা আমার হাতে আছে। আমি যখনই আল্লাহ আল্লাহ বলে ঠেলে উঠছি না, সূর্যমুখী মধ্যে তো শব্দ হয়েছে, একেবারে লাখে লাখে পোকা এসে আমাকে জড়িয়ে গেছে, মৌমাছি। আর সারা দেহে আর জায়গা নেই। তখন ওই আড়ি ফেলে দিয়েছি, আড়ি ফেলে দিয়ে কোমরে একটা গামছা বাঁধা ছিল, গামছাটা খুলে নিয়ে ঢাকা দিয়েছি, না মধ্যে করে সব তুলে দিয়ে পালাবে। এমনি কামড়াচ্ছে না গায়ে বসে? সারা গায়ে জায়গা নেই আর। তাহলে কত একটা মৌমাছি কামড়ালে কেমন অবস্থা হয়? একেবারে বাস্তব ঘটনা দেখো, এখনো 3-4 জায়গায় আমার মৌমাছি দেখেছি তো, ওই যে একটু টিপলে কালো মতন কি বেরিয়ে আসে, ওইগুলো আছে সারা দেহে। দিয়ে ছুটে আমি এখান থেকে ছুটে বোধহয় 2-3 বেশি জায়গা চলে গেছি, মানে ছুটছি, আমার পিছনে পিছনে পোকা ছুটছে। আর ছুটতে ছুটতে দেখছি সারা বাঘ সামনে আসছে। তাহলে কেমন ঘটনা ভাবো। আর জঙ্গলে গেলে কেউ কারো নাম ধরে ডাকে না, মানে তখন ওই কুই দিতে হয়। আমি মানে সিগন্যাল আছে একটা, হ্যাঁ, বাঘ দেখার সঙ্গে সঙ্গে কুই দিয়েছি, ডবল জোড়া কুই। তখন সে যে অবিনাশ মন্ডল, সে বুঝতে পেরেছে, সে আর একজন করছে অনিত তো আড়িটা বাঘে বেরোতেছে, যে মধুটা বইছিল তাকে ঘিরেছে। ওর করার কিচ্ছু ক্ষমতা নেই। এই হাত দিতে বলছে মাদুলিটা কোনো রকম যেন না পড়ে, ওই মাদুলি থাকলে ওর বাবার ক্ষমতা নেই তোর কাছে আসবে, কথা বলছে ওরা দূর থেকে। জঙ্গল মৌমাছির কামড়, তার উপর বাঘের তাড়া, তাহলে অবস্থাটা কি হচ্ছে? ওখান থেকে ছুটে গিয়ে একটা খাল ছিল, বড় নদীর থেকে যে খাল উঠে এসছে, খালে অনেক জল, সেই জলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়েছি পোকার কামড়ে। এদিকে বাঘের ভয় লাগছে না, এত পোকা কামড়া, জ্বালা তো হবে। মৌমাছি, একটা মৌমাছি কামড়ালে কেমন অবস্থা? দিয়ে জলে আবার এদিকে কুমিরের ভয়, ডুব মেরে গিয়ে হেঁতালের গাছ, যেমন সেই কথায় আছে না, জলে কুমির ডাঙায় বাঘ, সেটা তো আছে, আবার আকাশে আবার মৌমাছি, তাতে কুমিরও থাকতে পারে। হ্যাঁ, সেই তো। এখন গিয়ে ডুব মেরে ওই সেই হেঁতাল গাছের ঝোড়ের মধ্যে গিয়ে মুখ গুঁজে দিয়েছি, মানে নিস্তার নেই তো, পোকা সেখানে গিয়েও কামড়াচ্ছে, জলের মধ্যে এইটুকু মাথা বেরিয়েছে তার পোকা কামড়াচ্ছে। আর হেতাল বাগান মানেই বাঘের বাগান। হ্যাঁ, ওই জলের ভিতরে তো ডুব মেরে গিয়ে হেঁতাল গাছের মাথাটা গুঁজিয়ে দিয়েছি। তখন এরা কুই দিচ্ছে এদিক থেকে, আমি কুই দিচ্ছি, এরা সবাই গেছে। তা বলছে তোর আড়ি কই? আমি আড়ি সেই সূর্যমুখী মোর গাছতলা ওখানে পড়ে রয়েছে। বলছে উঠে আস্তে আস্তে উঠে আয়। উঠে আসলাম, 4-5 জন মিলে সেই আলগুলো তুলছে সব, ওসব পাছার থেকে আল ঢুকিয়ে দেয়,
দিয়ে আলগুলো সব তুলছি, লাখে লাখে আল দিয়ে সেই অবস্থায় গিয়ে সেই মধু কাটা হয়েছে। বাঘ তখন কিন্তু অন্যদিকে চলে গেছে, ওরা সবাই মিলে এসছে, বাঘ অন্যদিকে চলে গেছে। আর দিয়ে সেই আমাকে নৌকো নিয়ে গিয়ে শুয়ে ফেলে সমস্ত আল চিমটি দিয়ে দিয়ে বার করছে, এত কাঁটার মতো। ওরকম যদি কমজোরি কোনো মানুষ হতো সেখানেই দিয়ে নৌকো এসে ভাত তো খেতে পারলাম না, বমি হয়ে গেল। বমি হয়ে যাবে বেশি আল ঢুকলে। মৌমাছিতে আল দিলে বমি হয়ে যায়, বমি হয়ে গেল। দিয়ে 5টা 5:30টার দিকে উঠে দুধ নেওয়া হয়েছিল, পাউডার দুধ 1 গ্লাস গরম করে দিল, খেতে কোনোরকম একটু সুস্থ হলাম। তারপরে ওইভাবে মানে আমি আর একদিন যেতে পারিনি, জঙ্গলে উঠতে পারিনি, এত গাগতর ব্যথা হয়েছে, প্রচুর পোকা আর দিয়েছে না, অনেকের ডায়রিয়া হয়ে যায়, পায়খানা বমি দুটোই চলবে। মানে তার পরের দিন আমি জঙ্গলে উঠেনি, তারপরের দিন গিয়ে জঙ্গলে উঠছি। এখন আমরা গিয়ে জঙ্গলে উঠেছি, হাত ঘেমে যাচ্ছে। বাংলাদেশ থেকে 3খানা নৌকো নিয়ে ডাকাতের দল, 21 জন লোক আছে, তারা 3টে নৌকো যে তারা এখন এই নৌকো দেখতে পেয়েছে আমাদের। আমরা সব 3 দিন গেছি, আমাদের 50 কিলো মধু হয়নি, আমাদের কাছ থেকে কি ডাকাতি করবে? আসার সঙ্গে সঙ্গে আমাদের মালপত্র যা ছিল তারা সব তুলে নিয়েছে। তখনকার দিনে ডাকাতের উৎপাত বেশি ছিল। হ্যাঁ, যে সব নৌকো তুলে নিয়েছে। আর একটা লোক সারদা বলে একটা লোক সে নৌকো ছিল, সে মানে রান্না বান্না করবে, আমরা ঘুরে এসে খাওয়া দাওয়া করবো। এখন সে কাঁদতেছে, হাউ করে কাঁদতেছে আর ডাকতেছে, ও অরবিন্দু, ও অরবিন্দু, তাড়াতাড়ি আসো, আমাদের এই প্রত্যেকে এইসব ডাকাত দল এসছে, সে আমাদের জিনিসপত্র তুলে নিয়েছে। আমরা এই এসে দেখছি, হ্যাঁ, সারদা ওদের সামনে বসে আছে, ওরা সব গোল হয়ে বসছে, নৌকো 3টে আমাদের আমরা তো 8টা লোক এসছি, একটা লোক আছে, 9টা লোক, তাদের বন্দুক টুন্দুক সব আছে, ভয় দেখাচ্ছে। বলছে, এই তোরা আমাদের জানি মারিস নিয়ে, আমাদের খাবার পাটার জিনিস দিয়ে তোরা যা পারিস নিয়ে চলে যা। এই করতে 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 সেই অবিনাশের সঙ্গে পরিচয় হয়ে গেছে। ডাকাতগুলো যে এসছে অবিনাশের জন্মস্থান থেকে তারা এসছে, অবিনাশের জন্মস্থান যেখানে ছিল বাংলাদেশে, ওর সঙ্গে পরিচয় হতে হতে ওদেরই আত্মীয়, কথা বলতে আত্মীয় হয়ে গেছে। দিয়ে এইবার তারা মানে সকলে তখন এই মানে মধু খুঁজতে বেরোয় সবাই একসঙ্গে ডাকাতগুলো। হ্যাঁ, তার মানে অবিনাশ বলে লোকটা উনি এদিকে তো বাঘ থেকেও বাঁচাচ্ছে, আবার এদিকে ডাকাত দল থেকেও একরকম বাঁচিয়ে নিল। মানে তারা কেন একসঙ্গে করছে, তাদের তো ওই সাউদার গুণিন টুনিন নেই, মানে অবিনাশ যে কাজটা করে তারা বলছে আমাদের আল্লাহ ভরসা। আর মানে ওই ডাকাতরাও সেই একই ভাষায় বেরোয়, একই ভরসা বেরিয়েছে। এখন অবিনাশকে মানে দেখে, ওর কাজ কারবার দেখে আর কি, যে তোর পরীক্ষা কি আছে, ওদের মধ্যে ভালো সান্ডা গুন্ডা লোক আছে, তা বলছে যে দেখো পরীক্ষা আমার, ওই বড় ক্যাংড়া ধরে এনেছে, এনে সেই মাদুরি এনে মুখে দিচ্ছে, বলছে ওর কামড়াবার ক্ষমতা নেই, হা করছে না। ওদের দেখে তাজ্জব হয়ে গেছে ওরা, ক্ষমতা, তাহলে ও তো চাইলে মানুষকে ওরকম বশ করতে পারে। হ্যাঁ, মানুষ বসিয়ে রেখে দিতে, অনেক কিছু করতে পারে সে। দিয়ে ওই জঙ্গলে উঠে বলে দিত সবাইকে, এই তোরা এই তার সবাই একটা একটা করে 21 জন লোক 21টা মাদুরি করে নিয়েছে। মাদুরি তো অত নিয়ে যায়নি, ওই সব চিকে জড়িয়ে বেঁধে সব প্রত্যেকের হাতে দিয়ে দিয়েছে। তোর আর ভয় নেই, বাঘ তোদেরকে ছুঁতে পারবে না, কোন হিংস্র জীব তোদেরকে ছুঁতে পারবে না। তারা ডাকাত হলেও তো তাদেরও একটা বাঘের ভয় আছে। হ্যাঁ, দিয়ে মোটামুটি 3 দিন ওদের সঙ্গে মধু কাটে একসঙ্গে, মানে অত হট্টগন্ড করে, মানে হরি ঘোষের দল বলে না, মধু ভালো পাওয়া যেত না, একটা চাপ থেকে 3টে-4টে নৌকো ভাগ হতো, করে করে এদের পাশ থেকে কেটে পড়তে হবে আমাদেরকে। 5 দিন ওদের সঙ্গে এইভাবে চলে। মেটের দুনিয়া বলে একটা খাল আছে, সেই দুনিয়ার মুখে আমরা বেরিয়েছি, আর একটা লঞ্চ ভর করে শব্দ করেছে, বড় নদীতে সরকারি লঞ্চ এসছে, মানে ওই মতি বাংলা নৌকো সব পাহারা দেয়, কে কোথায় আছে, কি হলো টুলো, কাদের বাঘটাকে খেলো না, পারমিশনে কে আছে, হ্যাঁ পারমিশনে কারা আছে তারা দেখে। যেই লঞ্চ ভর করেছে না, ওরা সঙ্গে সঙ্গে নৌকো ঘুরিয়ে নিয়ে ওই 3টে নৌকো সব জেল হবে, সব ডাকাত তো ওরা উল্টো চলেছে আর আমরা সোজা চলেছি। যখন এই নৌকোর দলে তো পারমিশন করা আছে। আচ্ছা, যখনই ওরা উল্টো ঘুরিয়েছে পেছন দিকে, তখন অবিনাশ বলছে, গঙ্গা সোজা ধরবি লঞ্চের দিকে, এদিক শব্দ হচ্ছে, আমি একবার সোজা লঞ্চের দিকে ধরেছি।
ভেতর 6টা লোকে ডাঙা মারছে, 6খানা ডাঙা করছে, ইঞ্জিন ভ্যানের মতো ছুটছে। বিশাল জোরে ছুটবে। দিয়ে আমরাও যাচ্ছি, ওই পর্যন্ত ওদের কাছাকাছি হয়েছে, ওরা সব বন্দুক বার করছে, লঞ্চের লোক সব, আরে হাত তোলো। আমি আমার এক হাতে হাল ধরে এক হাতে হাত তুলেছি, সবাই হাত তুলেছে। দিয়ে পাশের নাম্বার গুলো যেখানে দেওয়া থাকে সেগুলো লাইট করে বলছে আমাদের সৈনিক খালি অবশ বাস। হ্যাঁ, ঘুরে ধার দিল। নাম্বার বলতে নৌকোর গায়ে লেখা থাকে? হ্যাঁ, কোন অফিসে পাস, কোন দিনে পাস হয়েছে, কতদিন থাকার কথা, সব মানে একটা ডিটেলস স্ট্যাম্প করে দেয়। ঘটনাগুলো তারা দেখে নিল, এবারে নৌকো গাড়ি দিল, কথার মধ্যে পেয়েছে। তখন আমরা বললাম যে এই ইতিহাস, ওরা এই নদী থেকে বেরিয়ে চলে গেছে। তখন আর বলেনি যে অবিনাশ চেনে ওটা, তখন বললে আবার এই নদী থেকে বেরিয়ে গেছে, আমরা ওই ধারে আর মহল করতে পারিনি, আমরা এই ধারে আপনাদের শব্দ শুনে চলে পালিয়ে এসেছি। আমরা ভয় যাইনি ওদের কাছে, ওরা এই কালিন্দী নদীতে বেরিয়ে গেছে, মানে বাংলাদেশের গা পায়, ওরা বেরিয়ে চলে গেল, আর আমরা এই ধারে চলে আসবো। ঠিক আছে, এখানে থাকবো। এই 2-3 কিলো মধু আমাদের সঙ্গে নিল, নিয়ে ওরা আবার কোন জেলের কাছ থেকে মাছ নিয়েছিল, আমাদেরকে মাছ দিল, মেলা মাছ নিয়েছিল। মানে ওই অফিসার গুলো? হ্যাঁ, অফিসার। দিয়ে আমি ভয় করেছি লঞ্চের ছাদে, সারাদিন লঞ্চের ছাদে ছিলাম। সেখানকার ওই জানাকাঠির পাড়ে মহল করেছি, আবার ঘুরে এসে ওদের গায়ে ছিলাম, ওদের গায়ে 3-4 দিন ছিলাম। নিরাপত্তে থাকা হতো, মানে জঙ্গলের তো রিস্ক থাকতে হয় আমাদের। যদিও গরান কাঠের বেড়া করে নৌকো ঘেরা, নৌকো কিন্তু ছই করে গোলপাতা দিয়ে ভালো করে ঘেরা। গরান কাঠ খুব শক্ত কাঠ, খুব শক্ত কাঠ। আর ওই যে গোলপাতা এইটুকু গাছ হয় নারকেল পাতার মতন, নারকেল গাছের মতো, নারকেল গাছের মতো অতটা উঁচু হয় না, ছোট নারকেল গাছ। ওই যে যখন সজনেখালি অফিসে গেছিলাম ঘুরতে, তখন দেখেছিলাম ওই গোল গাছ, ওই গোল পাতা দিয়ে মানে একেবারে এরকম গায়ে গায়ে করে ডাঁটা গুলো শুধু, পাতা সব থাকে, ছাউনি দেওয়া থাকে। ছাউনি দেওয়া থাকে, তখন বাঘ এসেও তাতে ঢুকতে পারবে না। এত মানে, আর ওই জঙ্গলে একটা লতা পাওয়া যায়, সেই লতা দিয়ে জড়িয়ে আমাদের ছই করে থাকতো, কারণ 1 মাসের ব্যাপার তো, আমাদের 1 মাসের চাল চালানো। 1 মাস থাকে না কেউ, ওই 26-27 দিন পার হলেই চলে আসে। টার্গেট না 1 মাসের সব, 1 মাসের সব টার্গেট। তো 26-27 দিন বলতে প্রায় 1 মাসই তো, 1 মাসই তো পুরো। 2-3 দিন। তারপরে আমরা ওই 3 দিন ওইখানে থেকে তো ভালো মহল হলো না, ওখান থেকে মায়াদ্বীপ পার হয়ে টপকে চলে গেল। মায়াদ্বীপ খুব বড় নদী, খুব বড়, এপার ওপার দেখা যায় না, মাঝখান পর্যন্ত না গেলে ওধারে কিনারা দেখা যাবে না, মানে এই কিনারা থেকে নৌকো ছেড়ে মাঝখান পর্যন্ত না গেলে ওধারে কিনারা দেখা যাবে না। ওই পারে গেলাম, পরে 5 দিন ছিল, 5 দিনে আমাদের মহল ভালো হয়েছিল। 5 দিনে প্রায় 4টে মিঠে ভর্তি করে গিয়েছিলাম, ওই কালো চেরি মিঠে, তার মানে মিঠে বলতে কলসির মতন, খুব বড়। 4টে মেটে মানে ক কিলো হবে তাও? 4টে মেটে আপাতত 5 কুইন্টাল, অনেক। 5 কুইন্টাল। আমরা 10 কুইন্টাল 12 কুইন্টাল করে মধু নিয়ে আসতাম। তখন তো অত দাম ছিল না, তখন মধু নিত 10 টাকা কিলো, লঙ্কা নিত 40 টাকা কিলো। এখন মধুর দাম কত? এখন পাওয়া যাচ্ছে ওই মধু তো এখানে পাওয়া যায় না। আমাদের 2 বছর আগে গিয়ে একটা এইটুকু বোতলে নিয়ে আসা হয়েছিল। এখানকার যে মধু, অনেক জিনিস জানো না তোমরা, এই যে এখানকার যে মধুগুলো, দোষ কিন্তু এদের না, এরা পাইল দিচ্ছে না, পাইল পোকায় দিচ্ছে। কারণ 80% মৌমাছি এখন মিষ্টির দোকানে, মিষ্টির দোকান, হ্যাঁ, সেই রস খেয়ে খেয়ে এসে মধু দিচ্ছে। ফুল পাবে কোথায়? মধু রেখে দিচ্ছে ওতে, তো কি করবে তারা? দেখবে এখানকার মধু 2-4 দিন রাখবে, ঘির মতো জমে গেছে। আর ওখান থেকে আমি মধু এনেছিলাম, তোমার মাকে জিজ্ঞেস করবে, 3 বছরের মধ্যে সেই আলকাতরা হয়ে গেছে, জমেনি, কালো হয়ে গেছে, কারণ সেগুলো তো খাঁটি ফুলের রস, তাতে তো ভেজাল নেই কিছু। তা ওখান থেকে মোটামুটি ওই 5 দিন মহল করে আবার এপারে আসলাম, ছাড়াচ্চরে আসলাম। এসে একটা সরু নদী আছে, নদীটা কত বড় হবে জানো? যে আমাদের বাস্তুটা যত বড়, এত বড়, এতটা চওড়া, মানে বাঘ চাইলে লাভ মেরে নৌকায় চলে আসবে। নৌকায় চলে আসবে। এখন ওই নদীর ভিতর থেকে ওই আমাদের সময় পেলে মাছ ধরে নেওয়া হয়, আস্তে আস্তে বেয়ে বেয়ে যাচ্ছি। আর আমি করেছি কি, নৌকোর গলিমাটা হাত দিয়ে জলে আছি ডুবে, কিন্তু নৌকোটাকে সোজা করে রেখেছি আর কি, হালটাল না দিয়ে, জলে নেমে নদীতে নেমে নৌকোটাকে এরকম হাত দিয়েছি, দিয়ে যেদিকে ঠাকিয়ে সরিয়ে দিয়ে এরকম করে যাচ্ছি। আর 4-5 জনই খাবলা জাল নিয়ে ওই খালে ডুবে মাছ ধরা হচ্ছে।
ওই ঝোড়গুলো ঘিরলে না কান মাছ, চিংড়ি মাছ, বিভিন্ন রকম মাছ ধরা হয়। এখন আমি তো পা দিয়ে হাইটে হাইটে যাচ্ছি, ওরা জাল চাপা দিয়ে দিয়ে যাচ্ছে, কোনো জায়গা পাচ্ছে কোনো জায়গা পাচ্ছে না, এরকম করে করে যাচ্ছে। আমার পায়ে বড় মাছ ঠিক গেছে, কান মাছ, এত বড়, মাথাটা এইরকম মোটা। সে এখন এই গর্ত আর কি, কান মাছের গর্ত করে মাটির গায়ে, খালের পাড়ে ওই জলের ভিতরে এতটা জলে মানে মাথা ঢুকিয়ে দিয়েছে ভয়ে, নৌকো আসছে ভয়ে মাথা ঢুকিয়ে দিয়েছে, লেজটা বেরিয়ে আছে, লেজটা এরকম নড়ছে, আমার পায়ে ঠেকে গেছে। একটা মাছ হাত দিয়ে দেখি, হ্যাঁ। আমি তখন বলছি, মিত্রা এখানে মাছ ঢুকেছে, বলো কি মাছ? আমি তোকে নিশ্চয়ই কান মাছ হবে, ধরতে পারবি, কিন্তু গর্তে ঢুকে আছে। তখন আমি তাড়াতাড়ি করে করলাম কি, পাটাকে টাইট করে সে গর্তে সাইডে ভরে দিলাম, মানে না যেন বেরোতে পারে, বেরোলে আবার পালিয়ে যাবে। পা টাইট করে ঢুকিয়ে দিয়ে আস্তে আস্তে সাইড দিয়ে একটু একটু করে ডোয়া মধ্যে মাটি কেটে কেটে তার গাল পর্যন্ত রেখেছি মাছের, দিয়ে গুন্দড়ি, নৌকো টানা হয় যে গুন্দড়ি, আমাদের আছে হলুদ দড়িগুলো, ওই দড়ি তার গালের ভিতর থেকে ঢুকিয়ে বের করে বেঁধেছে, ভালো করে বেঁধিয়েছে। দিয়ে আমি সরে চলে গেছি অনেকটা তফাতে, দিয়ে যেমন তোমরা টান দাও এবার। আর যেই টান দিয়েছে বাবা, অত বড় মাছ নৌকো মাথা ঘুরিয়ে দিচ্ছে টেনে জলে, তার কত শক্তি। যে সেই মাছ তোলা হলো, কাটবে কি করে, পর্যন্ত কাটা হচ্ছে না, দা দিয়ে কুটি কাটা হচ্ছে। তার মাথাটাকে দুফাটা করেছে, এক একটা মাথা এতটা করে লম্বা, কান মাছ 3-4 দিন ধরে এত বড় এক মাথা দিয়েছে আমাকে খেতে, দিয়ে সেই মাছ খেয়ে আমার আবার আমাশা হয়ে গেছে। মৌমাছির কামড়, তার উপর মাছ খেয়ে আমাশা শুরু। মেলা মাছ দিয়েছে তো, এত বড় একটা মাথা দিয়েছে, আবার এইরকম বড় একটা পিস দিয়েছে। জঙ্গলে মানে মাল মশলা প্রচুর যেত আর কি, তাও সেবারে মল করে ঘুরে এসেছিলাম, টাকা খুব বেশি হয়নি, ওই 2200-2300 করে টাকা হয়েছিল। আর যা জিনিস আসবে নৌকো জঙ্গল থেকে সব সমান তন্ন করে আরো যা বেশি হতো ডাকাতের দলে তো নিয়ে নিয়েছে। হ্যাঁ, ডাকাতের দলে যা নিয়েছে সব দিয়ে দিয়েছে, দিয়ে দিয়েছে তো, চেনাশোনা বললো না, না সঙ্গে গেছিল, তারা তো একটা ভাগ নিয়েছে। আচ্ছা, ভাগটা তো সেই যে কদিন সঙ্গে ছিল সেই কদিন মধুর ভাগটা নিয়েছে, আর কিছু নেই। পরে যখন পরিচয় হয়ে গেল তাদের মধ্যে বলছে এই সব দিয়ে দে, সেই ভাগটা আর নেয়নি না, আর কিছু নাই। তারপর তো আমরা ছাড় হয়ে গেলাম, আমরা ছাড় না হলে তো মল করতে পারবো না, যার জন্য তো ছাড় হয়ে গেছি আমরা তাদের থেকে। ওরা তো ভয়ে সঙ্গে আছে, ভয়ের সঙ্গে আছে ওরা, মানে ভাগের ভয়ে। তার উপর যে অফিসাররা এসে ছুটেছে। তারপরে ওই সেইবারে অনেক ওই ছাড়ার চরে এসে একটা বাঘ ছুটে আসছে, নিত্য বলে যে লোকটা ছিল, কালো মুসুকুন্ড মতো। এই ঘটনা পরে শুনবো, তো এই ঘটনাও পরে শুনবো বন্ধুরা। তো আজকের এই ছিল সত্য ঘটনা, তো খুব ইন্টারেস্টিং ঘটনা, তোমরা দেখবে পুরো ঘটনাটা স্কিপ না করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে টাটা।